গুড মর্নিং এভরিওয়ান। আজকে সেকেন্ড ডে আমাদের মন্দারমণিতে। এই সকাল এখন 7টা বাজে, আমরা উঠেই চলে এলাম এই জায়গাটায় যেখানে কালকে সেই বিশাল বিশাল একদম তাল ঢেউ হচ্ছিল। এখন আবার জলটা একটু পিছিয়ে গেছে, আর আমরা তো বেরিয়েই যাবো আজকে একটু পরে। তো যাওয়ার আগে আরেকবার এই দৃশ্য দেখে যাই। হ্যাঁ, এখানে কালকে রাত্রে প্রচণ্ড জল ছিল এই জায়গাটা, আপনাদের দেখিয়েছি অলরেডি। আর এখন দেখুন কি অবস্থা। এখানে জল নেই, জল একটু সরে গেছে, তাও সামনে রয়েছে, আর একটু পরে আরও সরে যাবে। কেন নামবে না? ওখানটাই সরো, ওখানে যাবো না। সব ফিশ ট্রলাররা রাত্রিবেলা গেছিল যারা মাছ ধরতে, তারা সব এক এক করে ফিরছে লাইন দিয়ে। সব শঙ্করপুরে গিয়ে দাঁড়াবে। কালকে রাত্রিবেলা ফেরার সময় আমরা দেখছিলাম শঙ্করপুরে সব ফিশ ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে। হ্যালো এভরিওয়ান, সকালবেলা তো দেখিয়ে দিয়েছি সমুদ্র। এখন বাজে কটা বাজে? এখন বাজে ঠিক 10টা। আমরা রুম ছেড়ে দিলাম, বেরিয়ে গেলাম। আচ্ছা, এখানে তো আমরা ফেরার পর, এখানে আসার পর থেকে দুপুরে খাওয়া, রাতে খাওয়া, চা কফি সবকিছু কিন্তু আমরা এখানেই খেয়েছি, বাইরে খাইনি। এদের খাওয়া দাওয়া বেশ ভালো। আর প্রিয়াজিতে রিসোর্টের বাইরে খাওয়া দাওয়ার অনেক জায়গা আছে, অনেক রেস্টুরেন্ট আছে, প্রচুর খাওয়া দাওয়ার দোকানও আছে। তো চাইলে বাইরেও খেতে পারেন, তবে এদের নিজস্ব সার্ভিস কিন্তু বেশ ভালো, আর স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর। আমরা যখন যেরকম বলছি যে একটু এটা দিন একটু ওটা দিন, করে দিয়েছে। অবশ্য রাশ ছিল না, ভিড় এখন একটু কমই আছে। যে গানের ভলিউমটা কম করো, ভিড় থাকলে কিরকম সার্ভিস দেবে সেটাই হচ্ছে দেখা। হ্যাঁ, তো যাই হোক, আমরা ভালো ভালো ঘুরে গেলাম ফাঁকা ফাঁকায়। আচ্ছা, এখন আমরা কলকাতা ফিরবো, কিন্তু তার আগে নিউ দীঘা একবার ঢু মেরে আসি, কারণ কালকে যাইনি। তো নিউ দীঘাটা একবার যাব, তো আবার সেই মেরিন ড্রাইভটা দিয়ে যাব। নিউ দীঘা একবার যাই, তারপরে আরেকটু এগোবো কিনা সেটা সময় বুঝে, তো তারপরে আমরা কলকাতা ফিরবো। এটা ডাব খাবো, শশা খাবো না। আচ্ছা, আমরা এবার শঙ্করপুরে এসে দাঁড়ালাম। এখানে পার্কিংটা করলাম, 40 টাকা বললো, 40 টাকা লাগবে। রেড চাটও দেওয়া রয়েছে ওখানে। তো এখানে একটু কিছু টুকটাক ব্রেকফাস্ট করব, করে তারপর আগে তালসারির দিকে যাব একবার। আর এখানটা কীরকম সাজানো দেখাচ্ছি। এই যে সামনে অম্রপালি রেস্টুরেন্টটা রয়েছে, ওখানে গিয়ে একবার দেখি কি পাওয়া যায়। এই হচ্ছে শঙ্করপুরের বিচ।
বাবা কিছু দেখতেই পাচ্ছি দেখার দরকার নেই, ছেড়ে হাত নামো। তা আমরা এখানে শঙ্করপুরে, এই হচ্ছে অম্রপালি রেস্টুরেন্ট, এখানে বিচের উপরে। এখানে এসে খাবার অর্ডার দিলাম। কি দিল অর্ডার? এগ টোস্ট, বাটার টোস্ট আর চা। চাটা খাবো কিনা দেখিনি একবার। তো এখানে এই ব্যবস্থা রয়েছে, তো টুকটাক ব্রেকফাস্ট। হ্যাঁ, এখানে খাওয়া, সামনে সমুদ্র, লোকজনও প্রচুর আসছে ওদিক দিয়ে। এই যে এখানে রেস্টুরেন্টের পেছনে, আর এই যে সমুদ্র। চলো এরপরে খাওয়ার দিক খেয়ে নিয়ে তারপর আমরা এগোবো। ঠিক বলেছি। শঙ্করপুরে সুন্দর করে সাজিয়েছে মেরিন ড্রাইভটাকে। এদিকটা কিন্তু অনেকটা ফাঁকা, দীঘা ঠিকার থেকে ভিড় কম। তো আমার তো মনে হয় এখানে এসে একটু টাইম স্পেন্ড করা বেটার দীঘার থেকে। বড্ড ভিড় দীঘাতে। এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির, যা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা দিকে যাওয়ার পথে রাস্তাটায় তৈরি হচ্ছে। এখানে কি বোর্ড আছে একবার দেখি। ও, আমি ভাবলাম কবে উদ্বোধন হবে সেটা হয়তো লেখা। যাক, এখানে অনেকেই বললেন যে এপ্রিল মাসের শেষে হয়তো মমতা ব্যানার্জি আসবেন এটা উদ্বোধন করতে। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এই যে মন্দিরের গেট দিয়ে ঢুকে এখানে জুতো রাখার জায়গা আছে, তো জুতো রাখলাম, রেখে এবার মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে মন্দির। পুজো দেওয়ার ব্যবস্থা আছে, বিশাল লাইন পড়েছে আজকে রবিবার। আমরা চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেলাম। এখানে চন্দনেশ্বর মন্দিরের একদম গায়েই রয়েছে হোটেল বেলা নিবাস, আর এখানে সামনেই বেশ বড় একটা পার্কিং স্পেস রয়েছে। আর হচ্ছে আগে যেরকম ছিল, বেশ আবার কেন দাঁড় করাচ্ছে? ও আচ্ছা, এখানে গাড়ি রাখার জন্য পার্কিং ফিজ নিল 30 টাকা। সকালবেলা শঙ্করপুরে নিয়েছে 40 টাকা, শঙ্করপুরে নিয়েছিল 40 টাকা, কালকে ওল্ড দীঘাতে নিয়েছিল 60 টাকা। আচ্ছা, চন্দনেশ্বর মন্দির, এই আমার এই হাতে পড়ছে চন্দনেশ্বর মন্দির। তো বেশ লাইন ছিল, আমরা লাইন দিলাম না, বাইরে থেকেই প্রণাম করে চলে এলাম। তবে অনেক বদলে গেছে জায়গাটা, অনেক বদলে গেছে। এখানে চারিদিকে খাওয়ার দোকান, খেলনার দোকান, পুজোর জিনিসের দোকানে একদম ঘিঞ্জি হয়ে গেছে জায়গাটা। তো এখন আমরা যাচ্ছি নিউ দীঘার দিকে। নিউ দীঘাতে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু একটু খেয়ে আমরা একবারে বেরিয়ে যাব, যাতে রাস্তায় আর ভারী কিছু খেতে না হয়। আর এখানে মন্দিরের পাশে একটা পার্কিং রয়েছে, তো ওটা দেখলাম ফুল হয়ে গেছিল। তো একটু এগিয়ে যেতে বাঁদিকে দেখলাম আরেকটা পার্কিং রয়েছে, তো ওখানেই আমরা রাখলাম। তো পার্কিং এর অপশন আছে, পরের পার্কিংটা অনেক বড়, ওই জন্য সবাই ওখানে গিয়ে রাখে প্রথমটায় না পেলে। তো অসুবিধা নেই, গাড়ি রাখার মানে প্রচুর জায়গা রয়েছে। দিদি একটু ভলিউম কম কর। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওড়িশা বর্ডার। তো ডান দিকের এই রাস্তাটা চলে গেছে উদয়পুর বিচ। সোজা গেলে তো দীঘা।
আচ্ছা, ওখান থেকে চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম নিউ দীঘা। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটাবো, একটু খাওয়া দাওয়া করবো। তার আগে পার্কিং এর জায়গাটা খুঁজি। এই যেখানেই মনে হয় জায়গা আছে। আমরা নিউ দীঘা এসে পার্কিং করলাম, গাড়িটাকে পার্ক করলাম। এখানে নিল 60 টাকা পার্কিং নিউ দীঘাতে করে। এখানে কয়েকটা সফট টয়েস কিছু, এই দীঘার যে মার্কেটটা আছে নিউ দীঘার মার্কেটটা বেশ বেটার, অনেক ওল্ড দীঘার থেকে একটু অন্যরকম লাগলো। আর দামগুলোও বেশ কম মনে হলো যে আমাদের। তো আমরা কি কিনলাম দেখাও একবার। জিতের একটা গাড়ি কেনা হলো, আর একটা আমরা সফট টয়েস কিনলাম। এবার একটু বিচের দিকে যাব, দেখি, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। দেখা যায় নিউ দীঘার ভিড়। ঠাকুর দেখতে যাচ্ছি মনে হচ্ছে পুরো। নিউ দীঘা বিচের অবস্থা এই ভিড় নিউ দীঘাতে, তার থেকে গরমও লাগছে। তার থেকে আমরা মন্দারমণি অনেক বেটার ছিল, অনেক খালি খোলামেলা। এখানে ভিড় এরকম। দীঘা বিচের সামনে মিত্র ক্যাফেও খুলেছে, আর এখানে অনেকগুলো খাবার দোকান আছে। ওয়া মোমো রয়েছে। আচ্ছা, নিউ দীঘাতে এই একটা জিনিস দেখলাম যে ক্রুজ সার্ভিস, দীঘা ক্রুজ সার্ভিস হয়। তো অনলাইন বুকিং অ্যাপ বুক মাই শোর মাধ্যমে এটা মনে হয় টিকিট কাটতে হয়। বুকিং নাম্বার দিয়েছে কিন্তু আসছে কি? হ্যাঁ, এটা না বুকিং নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার একটা আছে। যা গেছি, ঠিক আছে, খুঁজে দেখবো। ঠিক জানলাম যখন, তখন নিজেরাও একটু গুগল ঘেটে দেখে নেবো। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রয়েছে। আচ্ছা, আর এইটার ভেতরে মাল্টি কুইজিন রেস্তোরাঁ আছে, কফি হাউস আছে, কষে কষা রেস্টুরেন্টটাও আছে। নেক্সট টাইম যখন আসবো আবার এইটার ভেতরটা আমরা একটু এক্সপ্লোর করে দেখবো কোন কি ব্যাপার। এই হচ্ছে জায়গাটা। মাছের ঝোল। আমরা এলাম দীঘালিতে লাঞ্চ করতে, তো অর্ডার দিলাম প্লেন ভাত, ডাল, আলু ভাজা, কাতলা মাছ, আর জিতের জন্য চিকেন কারি আর চাটনি, আমের চাটনি। সেটা অপশনাল। ও না, দিলাম আমের চাটনি। দীঘালিটা হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি, তো খাওয়া দাওয়ার ব্যাপারে এটা সেফই হবে। দাম একটু বেশি লাগলো, কিন্তু ঠিক আছে। আমরা এখানেই বসে, খুব সুন্দর জায়গাটা, দেখো খুব সুন্দর। ওইখানে ওয়াশ বেসিন রয়েছে, হাত ধোয়ার, আর এখানে সব সাজানো গোছানো। এই আমরা লাঞ্চ করতে দীঘাতে, নিউ দীঘাতে দীঘালি 1-এ আমরা এসেছিলাম লাঞ্চ করার জন্য। এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, প্রচুর অপশান রয়েছে। আর আমরা গাড়িটা এখানেই রেখেছি। খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাব কলকাতার পথ। আমরা লাঞ্চ করে বেরিয়ে গেলাম দীঘালি থেকে। এবারে আর মেরিন ড্রাইভটা ধরছি না, মেন রোড দিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে দীঘার এন্ট্রি গেট। দীঘালির খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, পরিমাণও বেশ ভালো ছিল। হ্যাঁ, দাম তো আর 5টা জায়গা থেকে সামান্য বেশি, তবে খাওয়া দাওয়ার মান কিন্তু খুব ভালো ছিল, বলো? মানে ডাল আলু ভাজাও খুবই ভালো ছিল।
মাছও নিলাম আমরা, খুব ফ্রেশ। আর সবথেকে বড় তো রান্না বান্নাটা খুব ফ্রেশ, একটু ওয়েট করতে হয় অর্ডার দিয়ে, খুব ফ্রেশ রান্না বান্না। তো এখন আমরা চললাম বাড়ির দিকে, 4-5 ঘন্টা তো লেগেই যাবে, 4-4.5 ঘন্টাটা মিনিমাম, বাকিটা রাস্তার উপর ডিপেন্ড করছে। বাস স্ট্যান্ড। আচ্ছা, আমরা 2:50 ওল্ড দীঘা থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 3:30। আমরা এসে পৌঁছালাম কাথি বাস স্ট্যান্ড। যারা দীঘা এসেছিল উইকেন্ডে তারা সবাই এখন বাড়ি যাচ্ছে। এই 1.5 দিন কিন্তু বেশ ভালোই কাটালাম দীঘা মন্দারমণি মিলিয়ে। একটা কথা আগেই বলে দিই যে মানে যদি উইকেন্ডে দীঘা আসেন বা মন্দারমণিতে আসেন তাহলে কোথায় থাকবেন, কি দেখবেন, কি খাবেন, এরকম কোনো আইডিয়া দেওয়ার জন্য বা সাজেশন দেওয়ার জন্য ভিডিওটা নয়, কারণ এটা খুব হেক্টিক হয়ে যায় আর কি। আর মানে মেইনলি হচ্ছে আমরা যেভাবে উইকেন্ডটা স্পেন্ড করলাম দীঘা মন্দারমণি মিলিয়ে, শুধু সেইটুকুই শেয়ার করার জন্য ভিডিওটা। যদি সেই জিনিসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে ঘুরতে পারেন, আদারওয়াইজ বাকি যা যে ইনফরমেশন আছে আশা করব যে আপনাদের যথেষ্ট কাজে লাগবে। আর আমার এই চ্যানেলে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় আমাদের করা রোড ট্রিপের ব্লগস রয়েছে, ভিডিও রয়েছে, যেখানে মানে ইন ডিটেল সব রকম ইনফরমেশন দেয়া থাকে। টোল বলুন, রাস্তার কন্ডিশন, হোটেল চার্জ, খাওয়া দাওয়ার খরচা, পেট্রোল খরচা, কারণ আমরা সব কটাই তো রোড ট্রিপ করি, তো সব কিছুর ইনফরমেশন কিন্তু ইন ডিটেল থাকে। তো চ্যানেলটা যদি একটু ফলো করেন তাহলে রিকোয়েস্ট করবো যে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওগুলো দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিন, কিছু জানা থাকলে বা আমাকে কিছু জানানোর থাকলে কমেন্ট করুন। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, তো ভিডিওটা বেশি বড় করব না, কিছু এক্সেপশনাল কিছু হলে অবশ্যই সেটা ক্যাপচার করার চেষ্টা করব। সেম রুটেই তো যাব, হ্যাঁ সেম রুটেই যাব, তো ছোট হবে আর কি ভিডিওটা। বাজে এখন 4:35 আর আমরা পৌঁছে গেলাম নন্দকুমারের ওই গোল চক্করটায়। তো 4:30 মতো তো বাজে, একটু দাঁড়াবো ভাবছি চা খাওয়ার জন্য। এবার এখানে দাঁড়াবে না কোলাঘাটে? কোলাঘাটে না, তার আগেই কোথাও একটা দাঁড়াবো। কোলাঘাটে বড্ড জ্যাম, ভিড় হয়। হ্যাঁ, কোলাঘাটের আগেই কোথাও একটা দাঁড়াবো যাতে ফাঁকায় ফাঁকায় শান্তিতে চা খেতে পারি। এখন বাজে 4:50, আমরা ক্রস করলাম সোনাপেটিয়া টোল প্লাজা। সোনাপেটিয়া টোল প্লাজাতে যতদূর মনে পড়ছে 110 টাকা লেগেছিল। এবারে আমরা একটু দাঁড়াবো, তাই তো? প্রায় না, পাক্কা 2 ঘন্টা হলো আমরা টানা আসছি, তো এবারে একটু দাঁড়াবো, চা খাবো। পৌঁছে গেলাম আমরা কোলাঘাট, এখন বাজে 5:23। আমরা ওই সোনাপেটিয়া টোল প্লাজাটা ক্রস জাস্ট করেই বাদিকে একটা দোকানে দাঁড়িয়ে কফি টফি খেয়ে নিয়েছি, তো ওই জন্য কোলাঘাটে আর দাঁড়াচ্ছি না। আর এখন দাঁড়াবোই না, বাড়ি যেতে আরো ধরো 2 ঘন্টা লাগবে, তো টানা আমরা এখন 2 ঘন্টা চলে যাবো। সোনাপেটিয়ার পাশে যেটা রয়েছে অপশনটা কিন্তু ভালো, বেশ ভালো, দোকানটা ভালো ছিল। সোনাপেটিয়া টোল প্লাজাটা জাস্ট ক্রস করলেই বাদিকে একটা বড় দোকান, চা কফি ছিল, বিস্কিট, অনেক রকম অপশনই ছিল চা কফির সাথে খাওয়ার মতো, ভালো ছিল দোকানটা। ওখানে লাইন দিয়ে আরো কয়েকটা ছিল না, অপশন রয়েছিল ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, না কোলাঘাটটা যেতে এত ভিড় হয়,
ঘন্টা সময় চলে যায়, গাড়ি রাখো, তার পার্কিং এর একটা সমস্যা থাকে। আমাদের আরো 2 ঘন্টা লাগবে, মানে 7:30 বাজবে বাড়ি ঢুকতে। এখন বাজে 6:10 আর আমরা এই পেরোচ্ছি ধুলাগড় টোল প্লাজা। তার মানে যাওয়ার সময় আমাদের লেগেছিল 250 টাকা টোটাল টোল, আবার এখন ফেরার সময় এক্স্যাক্টলি 250 টাকাই লাগবে, কারণ এরপরে আর আছে হচ্ছে বিদ্যাসাগর সেতু 10 টাকা। তো 250 500 টাকা হচ্ছে টোটাল টোলের খরচ। গতকাল যখন আমরা সকালে রওনা দিয়েছিলাম তখন আমরা তেল ভরেছিলাম। কতটা তেল ভরেছিলে? প্রায় তোমার কত টাকা? 3200 না কত, জিত কত ছিল মনে আছে? আরে যাই হোক, 3000 সামথিং টাকার আমরা তেল ভরেছিলাম। ওটাই চলছে। তাহলে এই হচ্ছে রোড ট্রিপের খরচ আর কি। পেট্রোল খরচ 3000 সামথিং, আর টোলটা হচ্ছে যাতায়াত নিয়ে এক্স্যাক্টলি 500 টাকা। আর থাকা খাওয়ার খরচটা তো যে যার নিজের সামর্থ্য অনুযায়ী করবে, যে যার নিজের ক্ষমতা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী ওইভাবে করবে। আমরা চেয়েছিলাম 2-এর মধ্যে যাতে ঘর পাই, তো দরদাম করে সেটাই পেয়ে গেছিলাম। আর খাওয়া দাওয়াটা তো পুরোটাই নিজের হাতে, কে ওটা তো অত দাম দিয়ে বিচার হয় না, কে কতটা খাবে কি খাবে তার উপর বাকি খরচটা ডিপেন্ড করে। বাজে এখন 6:25 আর এই আমরা পেরিয়ে যাচ্ছি সাঁতরাগাছি। ব্যাস, জ্যাম হওয়ার জায়গাগুলো আপাতত পেরিয়ে এসেছি। সামনে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করছি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। ভালো কাটলো বলো উইকেন্ডটা? হ্যাঁ, মানে অল্প সময়ের জন্য যাওয়া, অল্প সময়ের জন্য যাওয়া, কিন্তু ভালো লেগেছে বেশ। বহু বছর পর গিয়ে এত পরিবর্তন দেখে জায়গাটার, যদিও ঝাউবন্টন উড়িয়ে দিয়েছে, কিন্তু বাকি মানে আমাদের বেশ ভালোই কাটলো। বিশেষ করে মন্দারমণিটাই বেটার লাগে। মন্দারমণিটাই, হ্যাঁ। বাকি তোমার তাজপুর, শঙ্করপুরে যে ঝাউবন ছিল, বালির পাহাড় ছিল, সব একদম ন্যাড়া হয়ে গেছে। শঙ্করপুরটা আবার বেটার লাগলো আমার। হ্যাঁ, কত ভিউ পয়েন্ট হয়েছে, বসার জায়গা হয়েছে, মানে সন্ধেটা বিকেলটা কাটানোর জন্য প্রচুর জায়গা হয়ে গেছে, অনেকগুলো স্পট হয়ে গেছে। ওল্ড দীঘা নিউ দীঘাতে আমার লোক ঠিক করছে আর কি, পা রাখার জায়গা নেই। তো তাই জন্য এখন অপশন হচ্ছে শঙ্করপুর, তাজপুরে নদীর ধারে ওরকম বোল্ডার রয়েছে, ডাবের জল, চা খাও, ঝালমুড়ি খাও, নানা রকম অপশনস আছে। একটা জায়গায় থাকো, তারপর সারাদিন এদিক ওদিক ঘোরো। আমাদের তো বেশ ভালো কাটলো, 1.5টা দিন সুন্দর কাটলো বেশ। এই পেরিয়ে গেলাম আমরা বিদ্যাসাগর সেতু। সাঁতরাগাছির পর থেকে বিদ্যাসাগর সেতু অব্দি বেশ ভালো জ্যাম ছিল। তো বেঁচে গেল 6:45, তাও আমরা 7:30টার মধ্যে ঢুকে যাব। তো এই ছিল আমাদের দীঘাতে আমাদের এই উইকেন্ডটা কিভাবে কাটালাম তার গল্প। আবার যদি এর মধ্যে কোথাও যাওয়া হয় তাহলে সেই নতুন গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। যদিও এখন পরীক্ষা আছে, অফিসেও তো সেরকম কোনো ছুটি নেই। তো রোড ট্রিপ বা উইকেন্ড ট্রিপ যাই হোক, যেটাই নেক্সট করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর 1000 সাবস্ক্রাইবারের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকেও ধন্যবাদ, যারা না করে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যে প্লিজ সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন আর কি। আর ভিডিও ভালো লাগলে তবেই লাইক বাটনটায় প্রেস করে দিন। ভিডিও যদি ভালো না লাগে তাহলেও একটু জানান যে কি করতে হবে, কিভাবে কি করতে হবে। আর একটা জিনিস জানি যে হ্যাঁ, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এটা অনেকেই আমাকে বলেছেন যে একটা ভালো ফোন ইউজ করুন বা ভালো ক্যামেরা ইউজ করুন। তো ওটা তো একটু বড় টাকার ব্যাপার, তো ওটা অবশ্যই করব, একটু সময় লাগবে। তো আপাতত বাই করে দাও। আমরা মোটামুটি 4 ঘন্টায় কলকাতা ঢুকে গেছি দীঘা থেকে। 4 ঘন্টার মধ্যে ঢুকে গেছি, যার মধ্যে হাফ অ্যান আওয়ার তো আমাদের একটা কফি ব্রেক ছিল। তো
অপেক্ষায় আমরাও থাকি, আপনারাও থাকুন নেক্সট রোড ট্রিপের জন্য। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো, আরেকজন কোথায়? বাই।